আগে জানা গিয়েছিল গ্রামীণ ট্রাস্টের সঙ্গে মোহাম্মদ ইউনূসের কোনো সম্পর্ক নেই, কিন্তু তার সরকারের বিদায় ঘটতেই দেখা যায় গ্রামীণ ট্রাস্ট, গ্রামীণ সেন্টার, গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণের সঙ্গে সম্পর্কিত সমস্ত কিছুই মোহাম্মদ ইউনূসের। ধীরে ধীরে এখন বেরিয়ে আসছে ইউনূসের সম্পত্তি, এমনকি তার করে যাওয়া একের পর এক কাজ বেরিয়ে আসছে। শুধু তাই নয়, গ্রামীণ বিশ্ববিদ্যালয়ও ইউনূসের, আর সেই তথ্যই বেরিয়ে আসছে। কিন্তু এতদিন কেন তিনি সামনে আনেননি? কর ফাঁকি দিতেই তার এমন পদক্ষেপ, নাকি এর পিছনে অন্য কোনো রহস্য রয়েছে? আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রামীণ ইউনিভার্সিটিতে যোগদান করেছেন, আর এই তথ্য বিভিন্ন জায়গা থেকে বেরিয়ে আসছে। ডক্টর ইউনূসের গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরামর্শক ঢাবির সাবেক ভিসি, অর্থাৎ নিজেই নিজের বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স দিয়ে গিয়েছেন মোহাম্মদ ইউনূস। কেউ কেউ বলছেন কখনো না কখনো এই প্রশ্নের মুখে তাকে পড়তেই হবে। গ্রামীণ সেন্টারের তরফে ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, গ্রামীণ ইউনিভার্সিটি ট্রাস্টের আনন্দের সঙ্গে জানানো হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান পিএইচডি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক অনুমতিক্রমে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরামর্শক হিসাবে যোগদান করেছেন। এরপর লেখা হয়, সরকারি অনুমোদন পাওয়ার পর গ্রামীণ বিশ্ববিদ্যালয় দ্রুত গতিতে এগিয়ে চলেছে। ক্রয়কৃত 33 একর প্রায় 100 বিঘা জমির ওপর স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পাশাপাশি একাডেমিক কার্যক্রমও চালু করা হচ্ছে। যদিও জমির প্রথম অংশটি বহু বছর আগে 2014 সালে গাজীপুরের কালীগঞ্জের পূর্বাঞ্চলে কেনা হয়েছিল, তবে বারবার প্রক্রিয়া সম্পন্নের পরেও যেখানে তৎকালীন সরকার অনুমোদন না দেওয়ায় প্রকল্পে বিলম্ব হয়েছে, ফলে কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। এরপর আরও যোগ করে লেখা হয়, গ্রামীণ বিশ্ববিদ্যালয় অবশেষে 2025 সালের মার্চ মাসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক অনুমোদন পায়। পরবর্তীতে 2025 সালের এপ্রিল মাসে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে অনুমোদন পায়। যদিও জানা যায়, ইউনূস সরকারের সময় থেকেই বিদেশের রাষ্ট্রদূত হওয়ার বেশ তোড়জোড় ছিল নিয়াজের। এক্ষেত্রে তার পছন্দ ছিল ইউরোপের কোনো দেশ, তবে বেশ কিছু জটিলতায় তারা রাষ্ট্রদূত করা হয়নি। এরপর শেষমেশ ইরানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে প্রস্তাব করা হলেও তিনি রাজি হননি। অর্থাৎ এই 18 মাসে অন্তর্বর্তীকালীন সরকারে থেকে নিজের সমস্ত দপ্তর এবং সংস্থায় কাজ করে গিয়েছেন মোহাম্মদ ইউনূস, এবং সেগুলিকে তিনি নিজে গুছিয়েছেন। কিন্তু দেশের যে পরিস্থিতি, যে হাল তিনি করে গিয়েছেন, এখন সাধারণ মানুষ, দেশের জনগণকে সেই মাসুল দিতে হচ্ছে। দেশে একের পর এক সংকট তৈরি হচ্ছে এবং যেগুলোকে নিয়ন্ত্রণ আনতে কার্যত হিমশিম খাচ্ছে তারেক সরকার। পাশাপাশি যে সংস্থাগুলি তিনি কাজ করে গিয়েছেন, সরকার থেকে বিদায়ের পর সেই সংস্থাগুলি তিনি নিজের করে গিয়েছেন, এবং যেটা এখন দেখা যাচ্ছে যে দিনের পর দিন এই সরকারি কর ফাঁকি দিয়ে তার সংস্থা আদৌ কাঠগড়ায় ওঠে কিনা সেটাই দেখার। পাশাপাশি মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে পদক্ষেপ তো দূর, আদৌ জিজ্ঞাসাবাদ করা হয় কিনা তারেক প্রশাসনের তরফ থেকে, সেটাও দেখার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।